নমস্কার, রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন রাজ্জাক খুন ভাঙড়ে তৃণমূল একজন কর্মী, এবং তাতে বেশ চাপানোতর চলছে কারা প্রকৃত খুনি। শওকত মোল্লার আজকে সেখানে সভা ছিল, এবং সেই সভা থেকে তিনি যে বক্তব্য রাখছেন তার নির্বাচিত অংশ আপনাদের শোনাবো। এবং তার আগে বলি যে তিনি নওশাদ সম্পর্কে বলতে গিয়ে বলছেন নওশাদকে তিনি জঙ্গি বলেন, এবং এই পরিপ্রেক্ষিতে আমরা নওশাদের প্রতিক্রিয়া নিই। নওশাদ কি বলছেন সেটা আপনাদের শোনাবো। নওশাদ তার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলছেন যে শওকত মোল্লা একজন প্রমাণিত নটোরিয়াস ক্রিমিনাল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় অন ক্যামেরা জনসমক্ষে তিনি একটি প্রচার থেকে বলেছিলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে যে তুই তো বোম বাঁধিস, সুতরাং তার বাইরে আর কিছু বলার থাকে না। আমরা শোনাবো। আগে একটু শওকতের বক্তব্য শুনে নিন, তারপরে নওশাদ কি বলছে সেই বক্তব্য শোনাবো। আমরা প্রথম দিন থেকে দাবি করে আসছিলাম যে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনার সঙ্গে যুক্ত। আমরা দেখছিলাম প্রথম দিন যখন আমাদের দলের এক গাদ্দার বিশ্বাসঘাতক ধরা পড়েছিল, আমাদের দলের একজন কর্মী মোফাজ্জল খান, তাকে ধরার পর এই ভাঙড়ের যারা বিরোধী রাজনৈতিক দল, একটা অংশের গদি মিডিয়া, তারা এমন ভাবখানা দেখাচ্ছিল যে এর পিছনে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস জড়িত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যত দিন গেছে তত আইএসএফ এর যোগ, আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীদের যোগটা পরিষ্কার হয়ে গেছে। আমি একজন পর একজনের নাম ধরে বলি। রাজু বলে একজন যে ধরা পড়েছে, যে সাব শুটার, যার বাড়ি হচ্ছে চকমরিচায়, সে একজন আইএসএফ এর কর্মী। আজহার বলে যে পঞ্চায়েত আইএসএফ এর থেকে নির্বাচিত পঞ্চায়েতের সদস্য 2024 সালে নির্বাচনের পর আমাদের দলে এসেছিল, 2023-এ নির্বাচিত হয়েছিল, 2024-এ নির্বাচনের পরে আমাদের দল এসেছিল। এই আজহার হচ্ছে মেন প্ল্যানিং করেছিল মোফাজ্জলের সঙ্গে, এখনো পর্যন্ত যা খবর। আজকে সেও আইএসএফ থেকে নির্বাচিত। গতকালকে রফিকুল খান, যার বাড়ি হচ্ছে পানাপুকুরে, গতকাল সে অ্যারেস্ট হয়েছে তার হাসনাবাদ থেকে। তার পরিবারের লোকেরা দাবি করেছে আইএসএফ কর্মী, যার কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। গতকাল রাতে রিয়াজুল বলে একজন গ্রেপ্তার হয়েছে, তার আইএসএফ এর সক্রিয় কর্মী, যার বাড়ি হচ্ছে পানাপুকুরে। আর নারায়ণপুরে একজন সমাজ বিরোধী খুনি 14 বছর ধরে যে জেলে ছিল একটি ডাকাতির কেসে, জাকির গাজী একজন সবজি বিক্রেতা, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। মোট 7 জনকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে যদি আমরা দেখি 5 জনের রাজনৈতিক পরিচয় হলো, 4 জন হচ্ছে আইএসএফ, 1 জন হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা প্রথম দিন থেকে বলেছি খুনিদের কোন রকম রাজনৈতিক রং হতে পারে না। এই আইএসএফ হোক, তৃণমূল হোক, সিপিএম হোক, এই খুনের সঙ্গে যে বা যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, তাদেরকে ফাঁসি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের দাবি। আমরা অবাক হয়ে যাই যখন আমরা খুনিদের দাবিতে, সে কোন নয়ের লোক আমরা যখন দেখছি না, আমরা এটাকে নিয়ে যখন প্রতিবাদ করছি, তখন আমাদের রাজ্যের কিছু বিরোধী দল আর কিছু পেশাদার দালাল মিডিয়া আজ তারা এই ঘটনাকে কিভাবে মুভমেন্টটাকে চেঞ্জ করে দেওয়া যায়, কিভাবে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো যায়, এই ধরনের একটা নোংরা খেলা, নোংরা চক্রান্ত ষড়যন্ত্র করছে। আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো। 4 দিন 5 দিনের মধ্যে প্রকৃত যারা খুনি তাদেরকে গ্রেপ্তার করেছে। আমি আজকে এখানে হাজার হাজার মানুষ আছে,
মিডিয়াতে হাজার হাজার মানুষ আছে যারা দেখছে, আমি তাদের বলি, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেদিন রাজ্জাক খান খুন হয়েছিল, আমরা যদি মনে করতাম আমরা 20 জন আইএসএফ এর নেতার নামে এফআইআর করতে পারতাম, আমরা 10 জন সিপিএম বিজেপির নামে এফআইআর করতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমরা আননোন এফআইআর করেছিলাম পরিবারের পক্ষ দিয়ে, কারণ আমরা চেয়েছি প্রকৃত খুনি যারা বেরোক। আমাদের মনে আছে 2023 সাল যখন পঞ্চায়েতে নির্বাচন, আমাদের 3 জন কর্মী খুন হয়েছিল, শহীদ হয়েছিল, আইএসএফ এর একজন শহীদ হয়েছিল। আইএসএফ এর ওই মহিউদ্দিনের পরিবার তারা এফআইআর করতে চায়নি, যে আমরা তো দেখিনি কারা খুন করেছে। আমরা দেখলাম নওশাদ সিদ্দিকীর অফিসে বসে বসে মেল করে দেওয়া হলো, আমাদের 77 জন আইএসএফ তৃণমূল কংগ্রেসের কর্মী তাদের নামে এফআইআর করা হয়েছিল। এটা হচ্ছে একটা দৃষ্টান্ত ছিল সেদিন 2023 সালে। আমরা সেদিনও পারলে পারতাম আইএসএফ এর যত সমাজ বিরোধী আর তার নেতা যে জঙ্গি যাকে বলি আমি, সেই নওশাদ সিদ্দিকী, তার নামে আমরা এফআইআর করতে পারতাম, কিন্তু আমরা করিনি। আমরা প্রকৃত যারা খুনি তাদের নামে এফআইআর করেছিলাম। আর এবারে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছিলাম বলে আজকের ভাঙড়ে প্রকৃত খুনি যারা, আজ তারা একটার পর একটা অ্যারেস্ট হচ্ছে। আমাদের মূল দাবি হলো প্রশাসনের কাছে যে এদের দৃষ্টান্তমূলক সাজা, এদের ফাঁসি। যেভাবে ওরা রাজ্জাক ভাইয়ের বউয়ের ওয়াইফের আজকের হাতের চুড়ি ভেঙেছে। নওশাদ ভাই, চলবে রণজিৎ, আপনাকে শওকত মোল্লা জঙ্গি বলে ডাকছে, আপনি জঙ্গি কার্যকলাপ কি করেছেন? প্রতিক্রিয়া দিতে হবে এই বিষয়ে। কবে বলেছেন? এই আজকে এখন যেটা লাইভ চলছে, যেটা ভাঙড়ে আজকে যে প্রতিবাদ সভা রাজ্জাক খুনের, তো সেখানে আপনাকে নাকি জঙ্গি বলে ডাকে। তো জঙ্গি কার্যকলাপ আপনার কি আছে? আমাদের চোখে এখনো পড়েনি, তা ওনার চোখে যেটা পড়েছে সেটা আপনি কি কতটুকু জানেন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ওনাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে, এটা প্রমাণিত। মমতা ব্যানার্জি ওনাকে বলেছেন তুই বোমা দিস, এটা প্রমাণিত। কিন্তু আমার নামে যে সমস্ত অবাঞ্ছিত মন্তব্য করছে, এর দ্বারাই রাজ্যের পুলিশ মন্ত্রীর ব্যর্থতা কিন্তু উনি প্রমাণ করে দিচ্ছেন। আমি যদি দেশ বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি, অসামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি, তার জন্য পুলিশ মন্ত্রী কি করছেন? নাকে তেল দিয়ে নিশ্চিতভাবে ঘুমাচ্ছেন না তো? আমাকে বিধানসভার মধ্যে স্পিকার স্যার তাহলে অ্যালাউ করছে কেন? সেটা আমাকে অ্যারেস্ট করে জেলের মধ্যে রাখা দরকার। তাহলে কি স্পিকার স্যারও ব্যর্থ হয়েছে? এটা কি সরকার স্যার স্পিকার স্যারকে বকলমে বুঝিয়ে দিলেন? তবে এই অবাঞ্ছিত মন্তব্যের জন্য শুধু আমি প্রতিক্রিয়া দিয়ে ক্ষান্ত হব না, আইনি লড়াই কিন্তু আমার চলবে ওর বিরুদ্ধে। এখন ভাঙড়ে যে খুনটি হয়েছে, ভাঙড়ের একজন ভোটার, তার রাজনৈতিক পরিচয় আছে, সে তৃণমূল কংগ্রেস করত, কিন্তু একের পর এক যে খুনিগুলো ধরা পড়ছে, দেখা যাচ্ছে কি খুন হলো শওকত ঘনিষ্ঠ আর অ্যারেস্ট হচ্ছে শওকত ঘনিষ্ঠ। এর থেকে পরিত্রাণ পেতে নতুন করে উনি এখন একটা ড্রামা করতে চাইছেন, আমাকে গালাগালি দিয়ে মাইন্ডকে ডাইভার্ট করতে যাচ্ছে। তবে একটা কথা বলবো, কান টানলে মাথা আসে, এই মামলার রুট খুঁজে পাওয়া গিয়েছে। কারা খুন করতে নির্দেশ দিল আর কেন খুন করলো, ডিটেলসটা এখন কিন্তু পাবলিক ডোমেইনে আসেনি। আশা করছি প্রশাসন তদন্তকারী অফিসাররা নিয়ে আসবে, নাহলে প্রয়োজনে সিবিআই মামলা হবে, নিয়ে আসা হবে, তখন দেখবেন অনেক রাঘব বোয়ালরাও বেরিয়ে গিয়েছে। তাই চিন্তিত হয়ে এখন আমাকে অবাঞ্ছিত ভাষায় আক্রমণ করছে।